চোখ বন্ধ করে নাম করতে করতে যাচ্ছেন, নাম করছেন মনে মনে, ঠাকুরকে স্মরণ করে নাম করছেন, আর ওই চোখ বন্ধ, যে আমার প্রতিজ্ঞা আমি চোখ খুলবো না, যা হয় হবে। বলছে এ কি, তুমি চাদর নিয়ে? বলে এ কি, তুমি তো আমাকে বললে ঠাকুরের চাদর ভিজে গেছে, আমাকে দুখানা চাদর, ধোয়া চাদর দাও। আমি তোমাকে বললাম দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বলে সে কি কথা, আমি এই তো দরজার সামনে এসে দাঁড়িয়েছি। তখন আলোচনার পরে দুজনেই দেখছে দুজনের চাওয়াটাই এক, যে ঠাকুর জন্ম জন্মান্তরে যেন তোমার মতন। ঠাকুর বলল যে না, ওই আত্মাটা রাত্রিবেলা ঘুমাইতে দেয় না, বড় উৎপাত করে, আর খালি রাবড়ি খাইবো রাবড়ি খাইবো এই কয়। বলে রাবড়িটা হাড়িটা রাখনের সাথে সাথেই একটা ছায়া আসলো। নমস্কার, আপনাদের সাথে আমি রতন। শ্রী রাম ঠাকুরের আরও একগুচ্ছ লীলা কথা নিয়ে আপনাদের সাথে আজকে আরও একবার আছেন শ্রী রামনারায়ণ বাবু। দাদা, তোমাকে এই এপিসোডে নমস্কার। নমস্কার। তোমার শরীর শুনলাম খুব খারাপ। হ্যাঁ, শরীর মানে ঠান্ডা লেগে সর্দি হয়ে নাক বন্ধ হয়ে কাশি আসছে। আমি চেষ্টা করব ঠাকুর যেরকম ভাবে বলাবেন, একটু অসুবিধা হলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরে শুনবেন, আর অসুবিধা হলে একটু ক্ষমা করে নেবেন। ঠাকুরের খুব পুরনো পরম ভক্ত, ঠাকুরের ভক্ত সবাই খুব আপন, ঠাকুর সবার কাছেই সমান। রোহিণী কুমার মজুমদার দীর্ঘদিন ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন বাংলাদেশে। তারপরে একটা সময় মজফ্ফরপুরে ওনার সঙ্গে ঠাকুর ওনার বাসায় 6 বছর ছিলেন। একটানা ছিলেন না, মাঝে মাঝে ওখান থেকে কাশিতে যেতেন নানান কাজে, ঠাকুরের কাজে, নিজস্ব কাজে, কিন্তু ওইখানেই ফিরে আসতেন, আবার ওনার সঙ্গে ওই বাড়িতে থাকতেন। এই রোহিণী কুমার মজুমদার উনি কলকাতায় এসছেন, থাকেন খিদারাম ব্যানার্জি লেনে। সেইখান থেকে ওনারা উঠে আসেন গোমেশ লেনে একটা দোতলা বাড়িতে। এইখানেই ওনার সঙ্গে আলাপ জিতেন বাবু বলে এক, জিতেন্দ্র কুমার কি ঠাকুরের ভক্ত জিতেন বাবু, যাই হোক আমরা জিতেন বাবু বলেই আলোচনা করি। তো জিতেন বাবু ওই গোমেশ লেনের দোতলা বাড়ির দোতলায় থাকতেন। রোহিণী বাবু তার নতুন বউ, বিবাহিত বউ, তাকে নিয়ে একতলায় থাকতেন। দোতলায় একটা ঘর, একতলায় দুটো ঘর। জিতেন বাবু একদিন এসে রোহিণী বাবুকে বলছেন যে আপনি ওপরের ঘরটা নিয়ে নেন, আমি নিচের ঘরে আসি। তো কি কারণ? তখন বলছে উপরের ঘরে একজন শুনলাম মারা গেছে, তো আমার কেমন অস্বস্তি হচ্ছে। তো রোহিণী বাবু ওপরে উঠবেন না, যাবেন না। এই নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে তো জিতেন বাবু বলছেন তাহলে আর কি করা যাবে, যদি আমার ঠাকুর কখনো এই ঘরে আসেন তাহলে আর কোনো চিন্তা নাই। তখন রোহিণী বাবু বলেছেন বেশ, তো তাহলে আপনার ঠাকুরকে একদিন আনেন এই ঘরে। হয়ে গেছে কথা এরকম। এই কিছুদিন পরেই একদিন জিতেন বাবু বলছেন ওনাদের ওই যে গোমেশ লেন তার পাশের রাস্তাটা হচ্ছে ডিকসন লেন, এইখানে ঠাকুরের আরেক ভক্ত স্বর্গীয় মতিলাল বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়ি। ঠাকুর ওনার বাড়িতেই মাঝে মধ্যে এসে থাকতেন। তো একদিন জিতেন বাবু বলল ঠাকুর আসিয়াছেন মতিবাবুর বাড়িতে। তো বলছে ঠিক আছে, তাহলে তো হলোই, একদিন ঠাকুরকে আনেন এই ঘরে আপনার এই বাড়িতে, তাহলে আর কোনো সমস্যা সমাধান হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। তো ইত্যাদি এরকম ভাবে দিন চলছে। আর জিতেন বাবু, রোহিণী বাবুর কিন্তু তখন ঠাকুর দেবতা ইত্যাদি এইসব আধ্যাত্মিকতা এর কোনো মানে এর মধ্যেই উনি নেই। ওনার তখন একটাই ধ্যান জ্ঞান, নতুন যুবক, নতুন বিয়ে করেছেন, কলকাতা শহরে আছেন, এত বড় শহরে কি করে ভালো অবস্থা হবে, কি করে আরো
উঁচুতে উঠবো ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা হবে, এই সব তার তখন চিন্তা ভাবনা। তো জিতেন বাবু ওনাকে প্রায় বলেন আমার ঠাকুরের কাছে চলেন একদিন, ঠাকুর দর্শন করে আসবেন। কিন্তু ওনার সেই রকম কোনো মানসিকতাই নেই, বরং এই সমস্ত গুরু টুরু এইসব দেখলে বড় অশ্রদ্ধাই করেন, মানে অশ্রদ্ধার চোখেই দেখেন যে ভণ্ড, এইরকম ধরনের। তো ওনাদের যে বাড়ি, মতিবাবুর বাড়িটা, মানে ধরো এই দুটো বাড়ি পাশাপাশি, মতিবাবুর বাড়ি ওদের বাড়ির পাশাপাশি, কিন্তু এই রোহিণী বাবুর বাড়ির যে এন্ট্রেন্স সেটা হচ্ছে গোমেস লেন আর এটা হচ্ছে ডিকসন লেন। তো যাই হোক, এখন ওনাদের একই কমন ওয়াল, একদিকে রোহিণী বাবুর বাথরুম কলের ঘর, পাশে হচ্ছে মতিবাবুর কলের ঘর বাথরুম। অনেক সময় দুজনে একসঙ্গে স্নান করে, স্নান করতে করতেই কথাবার্তা হয়, ঠাকুরের কথাও বলেন, উনি শোনেন, ওনাকে আমন্ত্রণ জানান যে আমার ঠাকুর এসছেন আপনি একদিন আসেন। উনি মাঝে মাঝে বলেন হ্যাঁ যাবো, ঠিক আছে যাবো, কিন্তু সেরকম কোনো মানে তাগাদা ভেতরে নাই, কেননা উনি তো সেই পথের লোক না, ইচ্ছা নেই ওনার। হ্যাঁ, উনি সেই পথেরই লোক না। এইভাবে যাচ্ছে, কিন্তু ওনার স্ত্রী ওইখানেই কলকাতা শহরে ভারত স্ত্রী মহামণ্ডলীর স্কুলে শিক্ষয়িত্রী চাকরি করেন রোহিণীবাবুর স্ত্রী। এখন ওনার রাস্তা দিয়ে বেরিয়ে ওনার স্কুলের গাড়িটা আসে ওই ডিকসন লেনে, মতিবাবুর বাড়ির সামনে দরজায়, মানে ওইখানে এন্ট্রেন্সে, ওইখান থেকেই উনি গাড়িতে ওঠেন, আবার ওইখানেই এসে নামেন, আবার রাস্তা দিয়ে এসে ওনার বাড়িতে ঢোকেন। তো উনি যখন যাতায়াত করেন, ঠাকুর দোতলার ওপরে যেই ঘরটায় থাকেন সেটা একদম রাস্তার ওপরে। ওনার স্ত্রী যখনই যাওয়া আসা করেন ওই ওপরে তাকিয়ে ওই ঘরের দিকে প্রণাম করেন ঠাকুরকে। আর মতিবাবুকে ঠাকুরের কথা বলেন, কেননা ওই যে মতিবাবুর স্ত্রীর সঙ্গে রোহিণীবাবুর যে স্ত্রী, তার আলাপ পরিচয় হয়েছে, ওনার কাছে ঠাকুরের অনেক কথা শুনেছেন। তো রোহিণীবাবুর স্ত্রী ঠাকুরের কথা রোহিণীবাবুকে বলে, কিন্তু রোহিণীবাবুর কোনো রকম অন্যরকম ভাবনা নাই। তো এইভাবে চলতে চলতে একদিন জিতেনবাবু মতিবাবু বলল যে আপনি আসেন ঠাকুর দর্শনে। তো উনি বলেছেন ঠিক আছে যাব, কিন্তু নানান কাজে ব্যস্ত হয়ে উনি আর কথা রাখতে পারেননি। এই সময় ঠাকুর যে মতিবাবুর বাড়িতে আছেন, ঠাকুর বাতে খুব অসুস্থ, বাতে খুব অসুস্থ। সব ভক্তরা, পুরনো ভক্তরা আসে, ডক্টর প্রভাত চক্রবর্তী বা আরো পুরনো ভক্ত ওই বাড়িতে আসেন ঠাকুরের সেবা শুশ্রূষা। ঠাকুর খুব অসুস্থ। তো রোহিণীবাবু ফেরার পরে ওনার স্ত্রী বলেছে ঠাকুর খুব অসুস্থ, মানে বেশ ব্যথায় কষ্ট পাচ্ছেন, চিৎকার করছেন এরকম, তুমি একবার যাও, গিয়ে একবার দেখে আসো, দর্শন করে আসো। খুব অনিচ্ছা সত্ত্বে, গরমকাল, খুব অনিচ্ছা সত্ত্বে উনি এসছেন। দোতলার ওপরে ঘরের বাইরে জুতা রেখে ঘরে ঢুকেছেন। ঘরটা খুব ছোট, একটা খাট পাতা, সেখানে ঠাকুর শোয়া এবং আপাদ মস্তক চাদর দিয়ে ঢাকা। আর সেখানে জিতেনবাবু আছেন, মতিবাবু আছেন, ডক্টর প্রভাত চক্রবর্তী প্রভাতবাবু আছেন, এরকম আরো কয়েকজন স্থানীয় ভক্ত এখানে আছেন, তারা শুশ্রূষা করছেন। তো রোহিণীবাবু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠাকুর উঠে বসেছেন, চাদরটা সরিয়ে উঠে বসেছেন। তো রোহিণীবাবু প্রণাম করেছেন, ঠাকুর একটু মুচকি একটু হেসেছেন, হেসে আবার শুয়ে পড়েছেন, শুয়ে চাদর ঢাকা দিয়ে দিয়েছেন। তো ওনার বড় খারাপ লাগলো যে একজনের কাছে আসলাম দেখতে, তাকে প্রণাম করলাম, তো উনি আমাকে সেইভাবে মানে যে আহ্বান করা বা সমাদর করা সেরকম করলেন না, একটুখানি উঠে বসলেন, হাসলেন, আবার শুয়ে পড়লেন, যেন একটা তাচ্ছিল্যের ভাব, ওনার মনে একটা অশ্রদ্ধার মতন ভাব রোহিণীবাবুর। তো কিছুক্ষণ বসে থেকে উনি বাড়ি চলে এসছেন। এসে ওনার স্ত্রীকে বলছেন যে ঠাকুরের সম্বন্ধে, না এ কেমন, আমি গেলাম, উনি শুয়েছিলেন চাদর ঢাকা দিয়ে, যাওয়ার পরে উনি উঠে বসলেন, আমি প্রণাম করলাম, একটুখানি মিচকি হাসলেন, আবার শুয়ে চাদর ঢাকা দিয়ে দিলেন,
কোনো কথা নাই। একটা মানুষ গেলে একটা কথা বলে, কোনো কথা নাই। তখন ওনার স্ত্রী বলছে, না না না, তুমি যা ভাবছো এটা তা নয়, এটাই আশীর্বাদের লক্ষণ, ঠাকুরের আশীর্বাদের লক্ষণ, তুমি এইভাবে চিন্তা করো না। স্ত্রী বলেছে। তারপরে স্ত্রী ঠাকুরের নানান অলৌকিক ঘটনা ওই মতিবাবুর স্ত্রীর কাছে শোনে, নানান অনেক ঘটনা এসব বলছেন। এই বলতে বলতে বেশ কিছুদিন গেছে। তারপরে একদিন বেশ একটু রাত্রে খবর পেলেন যে ঠাকুর খুব অসুস্থ, মানে ভীষণ চিৎকার করছেন, পায়ের যন্ত্রণায় ছটফট করছেন। তখন ওনার রোহিণীবাবুর স্ত্রী বলছেন, তুমি একবার যাও, ঠাকুর খুব অসুস্থ, খুব গুরুতর অসুস্থ, তুমি একবার যাও, একবার যাওয়া উচিত। পাশাপাশি থাকি। তো উনি গেছেন, গিয়ে দেখছেন হ্যাঁ সত্যি খুব অসুস্থ। কেউ পা টিপছে, কেউ সেক দিচ্ছে, কেউ হাওয়া করছে, খুব গরম, খুব হাওয়া করছে। তখন প্রায় অনেক রাত, 10টা সাড়ে 10টা এরকম বাজে। তো উনি খাটের এক পাশে, সবাই ওই খাটেই বসে আছেন, এছাড়া আর কোনো জায়গা নেই। উনি খাটের এক পাশে বসে আছেন, বসে থাকছেন, আর ঠাকুরকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত। তো উনি একবার বলেছেন যে একটা ডাক্তার ব্যবস্থা তো করা যেতে পারে। ওই নীলরতন সরকার, তখন তো ওইটার নাম হচ্ছে বোধহয় ক্যাম্পবেল হসপিটাল, ক্যাম্পবেল হসপিটাল। তো বলছে ক্যাম্পবেল হসপিটালের ডাক্তার কাউকে একজন আনা যেতে পারে। তখন 11:30 বাজে। এই ডাক্তারের যখন আলোচনা হচ্ছে তখন ঠাকুর উঠে বসে বললেন, ডাক্তার আনার দরকার নাই। আর মতিবাবুকে বললেন যে 1 গ্লাস জল দেন। তাহলে বাবা ডাবের জল দেই। তো ঠাকুর বললেন, না ডাবের জল লাগবে না, 1 বোতল সোডার জল দেন। সাথে সাথেই একটা সোডার বোতল নিয়ে এসছে, হাজির করেছে। কিন্তু বোতলের মুখটা যে খুলবে তার কোনো যন্ত্র আনে নাই। আর বোতলের মুখ একটা ওই কাচের বল, সেটা একটা রাবারের ওয়াশার দিয়ে বন্ধ, বোতলটা সিল করা। তো সবাই ঘরে যারা যারা উপস্থিত সবাই একবার করে চেষ্টা করলো ওইটাকে খোলার, কিন্তু কেউ খুলতে পারলেন না। তখন রোহিণীবাবু বলছেন যে একটা সোডার বোতল খুলতে পারলেন, এটা কি, দেন আমার কাছে দেন। তো উনি বোতলটা নিয়ে বোতলের মুখটার উপরে বুড়ো আঙ্গুলটা, বাঁ হাতে বুড়ো আঙ্গুলটা রেখে আর ডান হাত দিয়ে একটা চাপ মানে বাড়ি দিয়েছেন। দিতেই ওনাকে একদম মানে হতবাক করে দিয়ে হঠাৎ বোতলটা ফেটে গেল, একটা আওয়াজ করে বোতলটা ফেটে, আর চারিদিকে জল কাঁচ টাচ ছিটে গেল, দেয়ালের চুন বালি খসে পড়ল, ঠাকুরের বিছানা পুরো ভিজে গেল। উনি তো বেকুব হয়ে গেছেন, একদম কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়, এরকম স্থবিরের মতন বসে আছেন। সবাই চুপ, যে কি জানি ঠাকুরের লেগেছে, কার লেগেছে, কাজ ফাজ কার, কোথায় গিয়ে কাজ, কার গায়ে কি পড়েছে, কে জানে কত রকম কত ব্যথা পেল। তো ঠাকুর উঠে বসে বলছেন যে না, কারোর ব্যথা লাগে নাই, কারোর ব্যথা লাগে নাই। খালি সত্যি কারোর ব্যথা লাগেনি, কিন্তু ওই রোহিণী বাবুরই বুড়ো আঙ্গুলটা রক্ত বেরোচ্ছে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন ঠাকুরের বিছানা তো সব ভিজে গেছে, গায়ের চাদর বিছানা সবই ভিজে গেছে, বিছানার চাদরটাও ভেজা। তখন মতিবাবু তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেছে, যে চাদর তো পাল্টাতে হবে। কিন্তু বড় হতাশ হয়ে ফিরে এসে বলল, কোনো কাঁচা ধোয়া চাদর বাড়িতে আর নাই। তখন রোহিণীবাবু বলছে যে আমার বাড়ির পরিষ্কার চাদর যদি আনা হয় সেটা কি কাজে লাগবে? তখন মতিবাবু বলছেন, হ্যাঁ, ধোয়া অব্যবহৃত যদি হয় তাহলেই কাজে লাগবে। রোহিণীবাবু তাড়াতাড়ি নেমে এসছেন। নেমে এসে ওনার বাড়ির যে এন্ট্রেন্স আমি আগেই বলেছি, মতিবাবুর বাড়ির উল্টো দিকে, আর ওনার শোয়ার ঘরটাও, ঠাকুর যেই ঘরে আছেন রাস্তার দিকে, ওনার শোয়ার ঘরও অনেকটা দূরে। এইখানকার কোনো কথা ওই ঘরে শোনা যাবে না, প্রশ্নই নেই, কেননা এইটা একটা রাস্তা, ওটা একটা রাস্তায়। উনি তাড়াতাড়ি ঘরে এসে দরজার সামনে যেই দাঁড়িয়েছেন, ওনার স্ত্রী দুটো ধোয়া চাদর নিয়ে দাঁড়িয়ে আছে, এই নাও। তখন বলছে, এ কি,
তুমি চাদর নিয়ে? উনি জানবেন। বলে এ কি, তুমি তো আমাকে বললে ঠাকুরের চাদর ভিজে গেছে, আমাকে দুখানা চাদর, ধোয়া চাদর দাও। আমি তোমাকে বললাম দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বলে সে কি কথা, আমি এই তো দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আমি তো কিছু বলিনি, আমি এই দরজার সামনে এসে দাঁড়িয়েছি, তুমি দরজা খুলে দুটো চাদর আমাকে দিলে, এ কি করে সম্ভব? তো যাই হোক, এই কথা দুজনের মধ্যে এ হলো। হওয়ার পরে তাড়াতাড়ি চাদর দুটা নিয়ে এসে দেয়, ঠাকুরের বিছানায় একটা পেতে দিল, আর একটা ঠাকুর চাদর গায়ে দিলেন। ঠাকুর উনি ফিরে আসছেন, এই তখন ওনার মনের মধ্যে হচ্ছে এটা কি ব্যাপার হলো। উনি ভাবছেন বারবার। হ্যাঁ, ফেরার সময় যে আমি ওই ঘরে আলোচনা হলো অতটা দূরে, সেই কথা এইখানে আসার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আমার স্ত্রী কি করে জানলো, আমার স্ত্রী কি করে জানলো? এইবার এই ঠাকুরের উপরে ওনার একটা বিশ্বাস, উনি ভাবছেন যে তাহলে কি ওনার কিছু কৃপা বা ওনার কিছু এর মধ্যে কাজ আছে। এই ওনার মন পরিবর্তন হতে শুরু করলো। এরপরে সামনের যে রবিবার ছুটির দিন, স্ত্রী তো চাকরি করেন, আর উনি ওইখানে একজন মুসলমান ব্যারিস্টার, কলকাতা হাইকোর্টের, তার ল ক্লার্ক। সকালবেলা 10টা নাগাদ যান আর রাত্রিবেলা 8টার সময় ফেরেন, এবং ওইখানেই দুপুরের খাওয়া দাওয়া করেন, সারেন ওই ব্যারিস্টারের বাড়িতে। আর ওনার স্ত্রী স্কুলে চাকরি করে। তো রবিবার দিন, পরের রবিবার দিনই স্ত্রী বলেছে আমরা ঠাকুরের কাছে ঠাকুর দর্শনে যাব, আমিও যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। তো সকালবেলা দুজনে তৈরি হয়ে, উনি ঘুম থেকে উঠে তৈরি হতে হতেই ওনার স্ত্রী দুটো থালাতে নানান রকম ফল, ওই সময়কার, আরেকটা থালায় খুব ভালো মিষ্টি, অনেক মিষ্টি নিয়ে, একটা থালাটা মিষ্টির থালাটা রোহিণীবাবুর কাছে, আর ফলের থালাটা, দুটো থালা ওনার কাছে, দুজনে স্নান টান সেরে ঠাকুরের কাছে এসছেন। ঠাকুর ঘরে ঢুকেছেন, ঠাকুর বসে আছেন, দুজনে প্রণাম করেছেন। এখন প্রণাম করছেন, প্রণাম করার সময় রোহিণীবাবুর ওই পা থেকে মাথা আর ওঠাতে ইচ্ছে করছে না। আচ্ছা, ঠাকুরের পায়ে মাথা দিয়ে যে পড়ে আছেন, আর ওঠাতে ইচ্ছে করছেন না, আর উনি খালি অনবরত কেঁদে যাচ্ছেন, এবং সেই চোখের জল ঠাকুরের পা ভিজে যাচ্ছে। ঠাকুর মাথায় হাত বোলাচ্ছেন, উঠেছেন। ওঠার পরে ঠাকুর বললেন এই নাম করবেন, ওনাকে নাম দিলেন, এই নাম করবেন। তখন বলছে নাম করলে কি হবে? প্রশ্ন, বুঝতে পেরেছি। অবিশ্বাস তো ভেতরে, তখনও তো অবিশ্বাস। নাম করলে কি হবে? বলছে এই নামের দ্বারা আপনি সব পাবেন, সব কিছু করতে পারবেন। বলে সব কিছু করতে পারবো? বললো হ্যাঁ। বলে এই কলকাতার এত বড় শহরে আমি চোখ বুজে নাম করতে করতে যেখানে খুশি যেতে পারবো? বললো হ্যাঁ পারবেন। ঠাকুর বলছেন হ্যাঁ পারবেন। তখন উনি বলছেন তাহলে আজই চেষ্টা করব। পরীক্ষা করছে? হ্যাঁ, আজই চেষ্টা করব, পরীক্ষা। ঠাকুর বললেন বেশ, খালি ওইটুকুই, বেশ। তো তারপরেই ঠাকুর ওনার স্ত্রীকে, রোহিণীবাবুর স্ত্রীকে বললেন মা এই ফলগুলি কাইটা সবাই রে ভক্তকে সব বিতরণ করেন, মিষ্টিগুলি আর দিয়ে দেন। তো যাই হোক, সবাই প্রসাদ টসাদ দিয়ে ওনারা ফিরে এসছেন। এবার ওই রোহিণীবাবু রোজ সন্ধেবেলা ওইখানেই বউবাজারে একটা কি রাস্তা আমি এখন ভুলে গেছি, সেই রাস্তাতে একটা ছোট্ট গলির শেষ বাড়িতে পড়াতে যান, এবং সেটা অনেকটা দূর, অনেকগুলো রাস্তা টপকে টপকে তাকে যেতে হয়। যেমন ওনাদের বাড়ি থেকে বেরিয়ে সার্পেন্টাইন লেন, কেরানীবাগান লেন, বউবাজার স্ট্রিট, এরকম কত রাস্তা আছে, আমি সব রাস্তা ভুলে যাচ্ছি, মনে থাকে না। এইভাবে ওই রাস্তায় গিয়ে শেষ তার ছাত্রের বাড়ি পৌঁছতে হয়। তো এবার বাড়িতে এসে সন্ধ্যেবেলা যাবেন, একদম ঠিক
যে আজই এই নামের পরীক্ষা করতে হবে। নাম দীক্ষা, সবাই বললেন যে আপনাদের দীক্ষা হয়ে গেল। এই কি দীক্ষা হলো? এতগুলো দীক্ষা শুনেছি নাকি অনেক যাগ যজ্ঞ করে দীক্ষা হয়। এবার উনি ভাবছেন যে ওখানে সবাই আলোচনা করলেন যে আপনাদের দীক্ষা হয়ে গেল স্বামী স্ত্রীর। তখন উনি বলছেন যে দীক্ষা তো শুনেছি অনেক যাগ যজ্ঞ করে অনেক কিছু আয়োজন করে দীক্ষা হয়, আর যে গুরু মন্ত্র বা বীজ মন্ত্র যাই হোক সেটা কানে কানে বলতে হয়, অন্য কেউ শুনবে না। তো ঘর ভর্তি লোকের সামনে আমাদের মন্ত্র দিলেন, নাম দিলেন, এ তো সবাই শুনলো, এ কি দীক্ষা? তো তার তো পরীক্ষা করতে হবে। ঠাকুর বললেন এই নামের দ্বারা আপনি সব করতে পারবেন। তো আজকেই পরীক্ষা করব, চোখ বন্ধ করে ওই ছাত্রের বাড়ি যাব নাম করতে করতে। আচ্ছা, চোখ বন্ধ করে? চোখ বন্ধ করে। এবার ঠিক সন্ধ্যেবেলা উনি টিউশনে যাবেন, ওনার বাড়ি থেকে বেরিয়ে ওই সার্পেন্টাইন লেন, ডিকসন লেনের থেকে সার্পেন্টাইন লেনের মুখে, ধরো এটা ডিকসন লেন, এইখানে সার্পেন্টাইন লেন, এই যে এইখানে এসে ওই দিকে মুখ করে উনি চোখ বন্ধ করে নাম করতে করতে যাচ্ছেন। নাম করছেন মনে মনে, ঠাকুরকে স্মরণ করে নাম করছেন, আর ওই চোখ বন্ধ, যে আমার প্রতিজ্ঞা আমি চোখ খুলবো না, যা হয় হবে। কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিচ্ছু উনি জানেন না। মাঝে মাঝে মানুষের শরীরের সঙ্গে ধাক্কা লাগছে, কিন্তু উনি চোখ খুলছেন না। খুব পাশ দিয়ে গা ঘেঁষে গরুর গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি যাচ্ছে, সেটাও বুঝছেন, কিন্তু চোখ আমি খুলবো না। এইভাবে বেশ অনেকক্ষণ গেছেন। কোন রাস্তা কি কিচ্ছু জানা নেই ওনার, চোখ উনি বন্ধ যাচ্ছেন। যেতে যেতে একটা জায়গায় পাটা গিয়ে একদম আটকে যায়, যেতে যেতে পা একদম আটকে যায়। আটকে যাওয়ার পরে উনি হুমড়ি খেয়ে পড়ে যান। যখন পড়েছেন তখন খুব মনে দুঃখ, যে হায় হায়, এত প্রতিজ্ঞা করে আসলাম, সেই চোখ খুলতে হবে, আমি তো পড়ে গেছেন। যখন চোখ খুলেছেন তখন দেখছেন যেই ছাত্রের বাড়ি পড়াতে যান সেই ছাত্রের বাড়ির সিঁড়ি, দরজার সামনে যে সিঁড়ি, সেই সিঁড়ির ওপরে উনি পড়ে আছেন। আর উনি ওইখানে পড়েছেন দেখে ওনার ছাত্র দৌড়ে এসেছে। ছাত্রের মা, তার দিদি, তারা এসে তাকে তুলে শুশ্রূষা করার চেষ্টা করছে। কেন পড়ে গেলেন না, ওইখানে কর্পোরেশনের ওই নাম্বার দেওয়া একটা পাথর পোতা ছিল, সেইটাতে পাটা এসে আটকে যায়, আটকে উনি ওই সিঁড়ির ওপরে পড়েন। এই রোহিণী বাবুর নামের কি শক্তি, নামের কি মহিমা, নাম কি করতে পারে, তার বিশ্বাস হয়ে গেছে। এই রোহিণী বাবু বুঝতে পারলেন যে ঠাকুর কে। এই ওনাকে সম্পূর্ণ ঠাকুরের কাছে স্যারেন্ডার করে দিলেন, যে তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমার ভগবান, তুমি আমার গুরু, তুমি আমার সব, তোমাকে ছাড়া আমার আর কোনো অস্তিত্বই নাই। একদম পুরো সমর্পণ। কেননা উনি তো এবার ওই টিউশনি করতে বসেছে, কিন্তু পড়ায় তো মন নেই ওনার। তো তখন উত্তেজনায় যে কতক্ষণে ঠাকুরের কাছে আসবো, ঠাকুরের তো জানাতে হবে এরকম হয়েছে ব্যাপারটা। তো কিছুক্ষণ পড়ানোর পরেই তাড়াতাড়ি ফিরে এসছেন, ফিরে একদম সোজা ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে ঠাকুর উনি ঢুকতেই ঠাকুর মিচকি মিচকি হাসছেন, সব জানেন আর কি, বসে মিচকি মিচকি হাসছেন। উনি প্রণাম করেছেন, প্রণাম করে মাথাটা তুলে বললেন পরীক্ষায় পাস। ঠাকুরকে বলছেন পরীক্ষায় পাস। ভক্ত কেমন দেখো, ঠাকুরকে পরীক্ষা করেছে, পরীক্ষা করে ঠাকুরের কাছে এসেই বলছেন যে পরীক্ষায় পাস, তুমি পাস করেছো। গুরুদেবের পরীক্ষা হলো, গুরুদেবের তো পরীক্ষা করলো যে আমি চোখ বন্ধ করে, নামের এত শক্তি, সব হবে, আজকেই আমি চোখ বন্ধ করে যাব। কলকাতার মতন রাস্তা, এত ব্যস্ত শহর, বড় শহর, গাড়ি ঘোড়া, হ্যাঁ, এতগুলো রাস্তা টপকে ওইখানে যেতে হবে, পরীক্ষায় পাস। এই উনি নিজেকে সম্পূর্ণ ঠাকুরের শ্রীচরণে সঁপে দিলেন। এইভাবে দিন যাচ্ছে। তো একদিন ঠাকুর রোহিণী বাবুকে বললেন, মায়েরে কন
পশ্চিমে কোথাও চাকরির সন্ধান করতে। এই কথা বলেছে, শুনেছেন। এর মধ্যেই একদিন পেপারের কাগজে দেখছেন যে মুজফ্ফরপুরে একটা হাই স্কুল, চ্যাপম্যান কি মধ্য হাই স্কুল না কি, যাই হোক বালিকা বিদ্যালয়, সেইখানে হেডমিস্ট্রেসের পদ খালি আছে। ঠাকুরকে এসে বললেন, ঠাকুর বললেন আইজি আবেদন করেন। আজই আবেদন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করো। সেই দিনই অ্যাপ্লিকেশন করে সেই দিনই পাঠিয়ে দিয়েছে। এর 7-8 দিনের মধ্যেই তার এসে গেল, টেলিগ্রাম এসে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট লেটার করলেন যে আপনি এই আমাদের স্কুলে আমরা সিলেক্টেড, আপনি এসে জয়েন করুন। এবার স্ত্রীকে তো নিয়ে যেতে হবে মুজফ্ফরপুরে, ওরা কোয়ার্টার দেবে, স্কুলের ভেতরেই কোয়ার্টার, কোনো চিন্তা নেই। তো রোহিণী বাবু তার স্ত্রীকে নিয়ে মুজফ্ফরপুরে এসেছেন। কারণ স্ত্রী থাকবেন, তো তার জন্য তার এক বিধবা বোন আছেন অল্প বয়সী, তাকেও স্ত্রীর সঙ্গে ওইখানে রেখেছেন। আর উনি তো এখানে চাকরি করেন ওই ব্যারিস্টারের কাছে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দুর্গাপুজো এসে গেছে, পূজার ছুটি। তো রোহিণী বাবু তার ব্যারিস্টারের কাছে আবেদন করেছে তাকে ছুটি দেওয়ার জন্য। যাই হোক, ব্যারিস্টার প্রথমে দেবে না, তারপরে অনেক অনুনয় বিনয় করে 10 দিন তার ছুটি স্যাংশন হয়েছে। তখন ঠাকুরের কাছে এসে বলেছেন যে আমি যাচ্ছি পূজার ছুটিতে, মুজফ্ফরপুর যাব স্ত্রীর ওইখানে। তো ঠাকুর বলছেন আপনি মুজফ্ফরপুর যাইবেন, তাইলে যাওয়ানোর সময় রোহিণীবাবু আপনি আমারে কাশিতে নিয়ে চলেন, কাশিতে আমারে রাইখা আপনি মুজফ্ফরপুর যাবেন। আমার এইখানে যেদিনকে গেছেন খবর দিতে যে আমি মুজফ্ফরপুর যাচ্ছি, রোহিণীবাবু ঘরে ঢুকে দেখছেন ঠাকুর খুব গম্ভীর হয়ে বসে আছেন, যেন মনটা ভালো নেই। আর উনি ঢুকে প্রণাম করতেই বলছেন কি আমি আর এইখানে থাকুম না, রোহিণীবাবু আপনি তো মুজফ্ফরপুর যাইবেন, আমারে কাশি নিয়ে চলেন, আর আপনি আমারে 10টা টাকা কইরা দিয়েন, 5 টাকা ঘর ভাড়া দিব, আর 5 টাকা দিয়ে আমার সারা মাস যাইব গিয়া, কোনো অসুবিধা নাই। তো রোহিণী বলছে ঠিক আছে। তো ঠাকুরকে নিয়ে রোহিণীবাবু কাশি রওনা হয়েছেন। কাশিতে এসে পৌঁছেছেন। ওখানে অসিতা রঞ্জন বলে এক স্বামীজি সাধু, তার একটা আশ্রমেতে থাকে, সেখানে সব সাধুরাই থাকে, সেইখানে এসে উঠেছেন। এটা হচ্ছে নারদ ঘাটে, কাশিতে নারদ ঘাটে ঠাকুরকে নিয়ে এসছেন, ওই বাড়িতে এসছেন। তো ওই অসিতা রঞ্জন ওই সাধু ঠাকুরকে দেখে হাউ হাউ করে কাঁদছে। ঠাকুরের থেকে বয়সে অনেক বড়, সাদা পাকা চুল একদম কোমর অবধি, হ্যাঁ, এক খুব ছোট্ট ঘর, একটাই চৌকি, চৌকির উপরে একটা কাঁথা পাতা আর সামান্য কটা চাদর, আর একটা তেলের কুপি, কিছু থালা বাটি। আর ওই কুপির আলোর জন্য মানে কালির জন্য এই বিছানা বা এই সমস্ত এত নোংরা আর কালিময় যে বিছানাতে হাত দিলেও তোমার হাতে কালি লেগে যাবে, এছাড়া আর কোনো ঘরে জায়গা নেই। তো উনি তো ওই সাধু বাবা সন্ন্যাসী, উনি তো ঠাকুরকে সাষ্টাঙ্গের প্রণাম করলেন। প্রণাম করার পরে নিজেদের মধ্যে কি আস্তে আস্তে কি কথা হলো। রোহিণীবাবু ইত্যবসরে তার সঙ্গে তো বিছানা আছে, সেই ঘরের দরজার বাইরেই একটা ছোট্ট বারান্দা, সেইখানে এই কম্বল পেতে ওপরে চাদর পেতে ঠাকুরের ওইখানে বসার ব্যবস্থা করলেন। তো ঠাকুর ওইখানে বসিয়েছেন। ও তো ওই সাধুজি, ওই যে অসিতা রঞ্জন যে সাধুজি স্বামীজি, সেও এসে বসেছেন, খুব আস্তে আস্তে গল্প কথা বলছেন। ঠিক আছে। তো রোহিণীবাবু ভাবছে যে এইখানে তাহলে ঠিক আছে, আমি আর ঠাকুর তাহলে এই বাইরেই থাকবো, আর ওই স্বামীজি তার নিজের বিছানায়, কেন ওই নোংরাতে আমি ঠাকুরকে থাকতে দেবো না, ওইটা থাকার জায়গা না। তো ঠাকুর এর মধ্যে তাদের মধ্যে কথাবার্তা হলো, হওয়ার পরে ঠাকুর বলছেন আপনি স্নান করতে যান, রোহিণীবাবুকে বলছেন গঙ্গায় স্নান করে আসেন।
তো যাচ্ছেন, তখন বলছে দাঁড়ান আমি যাবো আপনার লগে। তখন রোহিণীবাবু বলছে আমি কাশিতে অনেকবার আইছি, আমার কাশি সবই চেনা, আমার সঙ্গে আসনের দরকার নাই। তখন বলছে না আপনি জানেন না, এই কাশি খুব দুর্বৃত্তের জায়গা, এখানে চোর ডাকাত সর্বত্র ঘুরে বেড়ায়। ঠাকুর ওনার সাথে সাথে পেছন পেছন এসছেন। তো উনি ওনার জুতো জামা কাপড় ঘাটের ওপরে রেখে গঙ্গায় স্নানে নেমেছেন। তাকিয়ে দেখছেন ঠাকুর ওই জুতা দুটার ওপরে পা দিয়ে আর জামা কাপড়গুলো খুব যত্ন সহকারে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, রোহিণীবাবু ঠাকুর রোহিণীবাবুর ওই জুতা দুটার ওপরে পা দিয়ে, কেউ নিয়ে যাবে তো, চোর ডাকাতের জায়গা তো বলছেন, কেউ তো নিয়ে যাবে, সেই জন্য ওইটাতে পা দেওয়া। আর জামা কাপড়গুলো অতি যত্ন সহকারে নিয়ে খুব যত্ন করে আদরের সহিত বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি ওই দেখে তাড়াতাড়ি দু একটা ডুব দিয়ে তাড়াতাড়ি চলে এসছেন। তো যাই হোক দুজনে মিলে ফিরে এসছেন। যখন ফিরে আসছেন তখন উনি রোহিণীবাবুর খুব ইচ্ছে, কাশি তো রাবড়ি টাবড়ি হিসাবে বিখ্যাত, রাবড়ি কিনেছেন অনেকটা, যে ঠাকুরকে ভোগ দেবো, খায় তো নি, আমরাও প্রসাদ পাবো। তো নিয়ে এসে বলছেন, ঠাকুর বলছেন এই প্রসাদটা এই রাবড়িটা ওই স্বামীজিরে দিয়া দেন। আচ্ছা, মন খারাপ হয়ে গেল যে আমি আনলাম ঠাকুরের জন্য আর ঠাকুর বলছেন ওনাকে দিয়ে দিতে। তখন ঠাকুর বলেছেন কিছু করার নেই, দিয়ে দিলে। এর মধ্যে অসিতা রঞ্জন ওই যে স্বামীজি, সেও কিছু রাবড়ি ফল কিছু জোগাড় করেছে, ফিরে আসার পরে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। তো ঠাকুর কিছুই ধরলেন না, থালাটা হাত দিলেন, দিয়ে একটু সরিয়ে দিলেন, দিয়ে বললেন আপনারা প্রসাদ নিয়ে নেন। তো ওনারা প্রসাদ নিয়েছেন, নিয়ে এখন ঘর ভাড়া তো, ঘর তো খুঁজতে হবে, সময় তো বেশি নাই, সুতরাং আর বসার উপায় নাই। দুজনে মিলে ঠাকুর আর রোহিণীবাবু বেরিয়ে পড়লেন। সারা দিন গেল, বিকাল গেল, সন্ধ্যাবেলা হলো, কোথাও কোনো ঘর পাওয়া গেল না। ফিরে আসলেন রাত্রিবেলা। ঠাকুর বলছেন যে রোহিণীবাবুকে, আপনি আর ওই অসিত স্বামীজি ওই যে কম্বল বাইরে পাতা ওইখানে শুয়ে পড়েন, আমি এইখানে শুনি। তখন বলছেন না না, এ হইতেই পারে না, এই নোংরা বিছানায় আমি আপনারে শুইতেই দিব না। বললেন না, এইখানে না শুইলে স্বামীজি বড় দুঃখ পাইব মনে। তখন কিছু পাইনি, স্বামীজি তখন ছিলেন না। স্বামীজি যেই ফিরে এসছেন, ঠাকুর তাড়াতাড়ি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। তো কিছু উপায় নেই, স্বামীজি আর উনি বাইরে শুয়েছেন, শুয়ে কখন ক্লান্ত ঘুমিয়ে পড়েছেন। সকাল হয়েছে, বসে দেখছেন যে স্বামীজি কোথায় নেই, ঠাকুর ঘরের দরজা বন্ধ, উনি বসে বসেছেন। এর মধ্যেই দরজা খুলে ঠাকুর বেরিয়েছেন। তো বাইরে কলে মুখ হাত পা রোহিণীবাবু ধুয়ে একটা ঘটিতে জল নিয়ে এসছেন, ঠাকুরও মুখ হাত পা ধুয়েছেন, ধুয়ে দুজনে আবার বেরিয়ে পড়েছেন। ঘর খুঁজতে খুঁজতে 7 দিন হয়ে গেল, ঘর আর পাওয়া যায় না, ঘর কোথাও পাওয়া যায় না। এদিকে ওনার ছুটি শেষ হয়ে যাচ্ছে, 10 দিনের ছুটি, 7 দিন তো এখানেই চলে গেল। তখন রোহিণীবাবু বলছেন ঠাকুরকে যে ঠাকুর এক কাজ করেন, মজফরপুর জায়গাটা খুব সুন্দর, আর আমার স্ত্রী যে কোয়ার্টার সেটা খুব বড়, অনেক ঘর, আপনার কোনো অসুবিধা হইব না, চলেন ওইখানে যাই। ঠাকুর বলছেন সেই বেশ। এবার দুজনে মিলে ওইখান থেকে মজফরপুর রওনা হয়ে গেলেন। ট্রেনে অনেক ঘটনা আছে, যাই হোক, এবার মজফরপুরে এসেছেন, ওই বাড়িতে এসেছেন, রাত সন্ধে হয়ে গেছে। ট্রেনের ঘটনা আছে বললে তুমি, হ্যাঁ ট্রেনের, সেগুলো কি আমরা পরে কোনো এপিসোডে শুনবো? না পরে সে শুনতে পারি যদি সুযোগ হয়। ট্রেনে এমনই হয়েছে, ধরো যে পুরি নিয়েছেন, খিদে পেয়েছে তো, রোহিণীবাবু পুরি নিয়েছেন, ঠাকুর শুয়ে আছেন, রোহিণীবাবু পুরি খাচ্ছেন, ওই যে ঝুড়িতে যেমন পুরি দেয় পুরি খাচ্ছেন, এর মধ্যে ঠাকুর উঠেছেন। তখন মনে পড়েছে যে ঠাকুর তো কিছু খায়নি। তখন বলছে ঠাকুর পুরিগুলি খুব ভালো, আপনি খাইবেন? তো ঠাকুর ওই থেকেই কিন্তু নিচ্ছেন। আচ্ছা, চিন্তা করো,
ভক্ত তো, ভক্ত আর ভগবান তো এক। ভক্ত আর ভগবান এক। হ্যাঁ, তো এরকম অনেক ঘটনা ট্রেনে আছে। যাই হোক, এসছেন তো সন্ধেবেলা, যাই হোক ঠাকুরের হাত মুখ ধুইয়ে দিয়েছেন, ভোগ টোক দিয়েছেন, বিশ্রাম করেছেন। সকালবেলা উঠেছেন, উঠে দেখছেন যে জায়গাটা অত্যন্ত মনোরম, বিশাল বড় বাগান, আর সেখানে নানান রকমের ফলের গাছ। মুজফ্ফরপুর লিচুর বিখ্যাত, জায়গা। লিচু, জাম, জামরুল, পেয়ারা, আতা, এরকম নানান গাছে ভর্তি, আর ফলে সব গাছ ফলে পূর্ণ একদম। খুব আনন্দ হয়েছে। তো ঠাকুর রোজ ওই জায়গাটায় দেখে বলল, বাহ, খুব সুন্দর জায়গা, খুব আমার ভালো লাগছে, এইখানে আমি 2-3 মাস থাকবো। দেখো, কাশিতে থাকবে বলে রওনা হলো কলকাতা থেকে, ওইখানে থাকবো না, কারোর বাড়িতে কারোর দয়ায় থাকবো না, কাশিতে থাকবো। সেইখান থেকে এসে হাজির হলো মুজফ্ফরপুরে। কিরকম লীলা চিন্তা করো ভক্তের সঙ্গে। এসে মুজফ্ফরপুরে বলছেন যে অতি উত্তম জায়গা, আমার খুব পছন্দ হয়েছে, এইখানে আমি 2-3 মাস থাকবো। এবার ছুটি শেষ হয়ে গেছে, 10 দিনের জায়গায় 15 দিন হয়ে গেছে রোহিণী বাবুর। তো একদিন রোহিণী বাবু বলছেন যে আমার তো ছুটি শেষ, 10 দিন তো গেছেই, 15 দিন হইতে যায়, আমি এখন যাই কলকাতা, না তো চাকরি থাকবে না। তখন বলছে, আপনার আর কলকাতায় যাইতে হইব না, এইখানেই থাকেন, আমি এইখানে আরো কিছুদিন থাকুম। তো কিরকম ভক্ত দেখো, গুরু বললেন ওনার চাকরি মাথায় থাক, উনি ওইখানে থেকে গেলেন। ভক্তের যে একনিষ্ঠ ভাব, উনি যে সম্পূর্ণটা নিজেকে সঁপে দিয়েছেন ঠাকুরের ওপরে। ঠাকুর যা ভাবছেন, ঠাকুর যা বলছেন, ঠাকুর যা করছেন, ওইটাই শেষ কথা। উনি ওখানে থেকে গেলেন। এখন এইভাবে স্কুলের ছুটি শেষ হয়ে আসছে, পূজার ছুটি শেষ হয়ে আসছে। তাহলে এখন উপায়, এইখানে স্কুল খুলে গেলে তো আর থাকতে দেবে না, দিদিমণি ছাড়া তো আর কেউ থাকবে না, তাহলে একটা বাড়ি দেখতে হবে এখানে। এবার খুব উঠে পড়ে লাগলেন, বাড়ি খুঁজতে আরম্ভ করলেন। ঠাকুরও রোহিণী বাবুর সঙ্গে যান। তো স্কুলের যে সেক্রেটারি, উনি খুব সাত্ত্বিক মানুষ, বিজয় কৃষ্ণ গোস্বামীর ভক্ত, শিষ্য, আশ্রিত। তো উনি শুনে বললেন, ঠিক আছে, একটা বাড়ি আছে, আপনাদের তো 2-3 মাসের জন্য কোনো ভাড়া টাড়া দিতে হবে না, ওই বাড়িতেই আপনারা থাকবেন। তো সেই বাড়িটা দেখালো, খুব সুন্দর বাড়ি, বড় বাড়ি। সেইখানে গিয়ে আশ্রয় নিল ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে নিয়ে রোহিণীবাবু গেলে ওনার স্ত্রী, ওনার বোন, তারাও তো সঙ্গে সেইখানে গিয়ে উঠলেন। ওইখানে দিন যায়, খুব আনন্দে আছেন। ঠাকুর রোজ সকালবেলা বেড়াতে বেরিয়ে যান, ওই 11টা 11:30 ফিরে আসে। ফিরে আসার পরে হাত পা ধুইয়ে দেন। তারপরে রোহিণীবাবু যখন খেতে বসেন, আহার করেন, রোহিণীবাবুরা কিন্তু সম্পূর্ণ আমিষাশী, ওনারা কোনো সবজি টবজি কিছু খান না, মাছ, মাংস, ডিম, এইটাই ওদের একমাত্র খাবার জিনিস। তো যখন খান, রোহিণীবাবু যখন খেতে বসেন, ঠাকুরের আসনও পাশে দেওয়া হয়, ঠাকুরকে ঠাকুরের ভোগ দেওয়া হয়। ঠাকুরের ভোগ নেন, রোহিণীবাবু নিজের খাবার খান। এইভাবে বেশ চলছে। থাকতে থাকতে রোহিণীবাবুকে একদিন বলছেন যে আপনি এইখানেই একটা চাকরির চেষ্টা করেন। ঠাকুর বলছেন এইখানেই একটা চাকরির চেষ্টা করেন। তো খুঁজতে খুঁজতে উনি একটা স্কুলের এক মাস্টারির চাকরি পেয়ে গেলেন মুজফ্ফরপুরে। এবার এই যে 2-3 মাসের জন্য তো এই বাড়িতে এসছেন, এখন যদি উনিও চাকরি করছেন এখানে, তাহলে তো আর পার্মানেন্ট হয়ে গেল এখানে, যাওয়ার কলকাতা আসার কোনো
প্রশ্নই নেই। তাহলে তো ওই 2-3 মাসের জন্যই ওই বাড়িটা থাকতে দিয়েছে, কোনো ভাড়া টাড়া দিতে হবে না বলেছে। তাহলে 2-3 মাসের পরে 2 মাসের পরে এ তো আর থাকা যাবে না এখানে, তাহলে একটা তো বাড়ি দেখতে হবে। এবার আবার বাড়ি খোঁজা শুরু করলেন, করতে 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 একটা বাড়ি পাওয়া গেল। বাড়িটা দোতলা, দোতলাটা একদম সাজানো গোছানো, নিচেও 4খানা ঘর, উপরেও 4খানা ঘর, বিরাট বড় বাড়ি। সেই বাড়িতে এসে ওনারা উঠলেন। বেশ, ওই বাড়িতে আছেন ঠাকুর মহা আনন্দে আছে। সব জিনিস ওখানে সস্তা, রোজ বাজার করে রোহিণীবাবু, মুটে দিয়ে নিয়ে আসে লোক দিয়ে, খাওয়া দাওয়া হচ্ছে, ফল ফলাদি ঠাকুরের, মিষ্টি রাবড়ি, কোনো অসুবিধা নাই। আর ঠাকুর রোজ সন্ধেবেলা ওনাদের দুজনকে সঙ্গে নিয়ে, ওখানে নানান মন্দির আছে, একটা একটা কালী মন্দিরে নিয়ে গেল। কালী মন্দিরে নিয়ে গিয়ে বলছেন এখানে প্রণাম করেন, প্রণাম করে যা ইচ্ছা আপনারা চান, যা চাইবেন তাই পাইবেন। ওরা প্রণাম করেছে। আবার আরেকদিন আরেকটা শিব মন্দিরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছেন এই মন্দির খুব প্রসিদ্ধ, এই শিব গরিবনাথ হিসেবেই পরিচিত, ওখানে গরিবনাথ হিসাবে পরিচিত, এইখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, আপনারা প্রণাম করেন। দুজনে প্রণাম করেছে। এখন দুজনে যে স্বামী স্ত্রী প্রণাম করেছে, কেউ কাউকে কিন্তু জিজ্ঞেস করেনি যে আমি কি চাইলাম তুমি কি চাইলে। তখন আলোচনার পরে দুজনেই দেখছে দুজনের চাওয়াটাই এক, যে ঠাকুর জন্ম জন্মান্তরে যেন তোমার মতন গুরু পাই, তোমার এই শ্রীচরণে যখন যেখানে থাকি তোমার এই শ্রীচরণেই যেন প্রতি জন্মে তোমাকেই পাই, তোমার এই শ্রীচরণেই আমরা আশ্রয়ে থাকি। দুজনেরই কামনা এক। আছেন কাশিতে, ঠাকুর মাঝে সাঝেই রাবড়ি নিয়ে আসেন। ওই যে নতুন বাড়িতে যেদিন প্রথম এলেন, দোতলাটা ঘুরে দেখছেন, ঠাকুর হঠাৎ একটা ঘরের কোণার দিকে এক দৃষ্টি অনেকক্ষণ তাকিয়ে আছেন। তো উনি জিজ্ঞেস করছেন কি দেখেন, তখন বলছে এইখানে একটা আত্মা আছে। আত্মা আছে। তো বলছে তাহলে তো এই বাড়ি নেওয়ার কোনো প্রশ্ন নাই। তখন বলছে না, নিতে পারেন, আত্মাটা সৎ আত্মা। আচ্ছা, সদ্গুরুর আশ্রিত ছিলেন, সৎ আত্মা, আপনাকে কোনো ক্ষতি করব না। ওনারে বিষ দিয়া মারা হয়েছে, উনি এইখানে থাইকা উল্টা দিকেই ওনার স্ত্রী আর মেয়ে থাকে, ওনাকে এইখান থেকে উনি দেখেন। অনেক লোক, আশেপাশের লোক থেকেও এইটার সত্যতা, ঠাকুর যেটা বললেন হ্যাঁ এইটাই, অনেকেই দেখেছে এবং সত্যি ওনাকে বিষ দিয়েই মারা হয়েছে। তো ঠাকুর যখন বলেছেন, আর ঠাকুর সঙ্গে আছেন, স্ত্রীকে বললেন দেখো ঠাকুর আমাদের সঙ্গে, স্বয়ং ভগবান, তো আমাদের তো আর ভয় ডরের কোনো ব্যাপার নাই। আর ঠাকুর বলেছেন আপনাদের কোনো ক্ষতি করবে না, তো ওই বাড়িতে আছেন। তো ঠাকুর মধ্যে মধ্যেই এক হাঁড়ি করে রাবড়ি নিয়ে আসে, কিন্তু রোহিণীবাবু নিশ্চিত জানেন যে ঠাকুরের কাছে কোনো পয়সা নাই, একটা পয়সাও নাই ঠাকুরের কাছে। তাহলে কি করে আনেন? উনি বলছে আপনি রোজ রাবড়ি আনেন কেন, কই থেকে আনেন? বলছে ওই ভক্তরা দেয়। ওই এক কথাতেই শেষ, ভক্তরা দেয়, নেন খান। সবাই প্রসাদ নেয়। তো একদিন রোহিণীবাবু আসছেন, হঠাৎ দেখছেন ঠাকুর বাড়ির সামনে একটা মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে ঢুকে গেলেন। রোহিণীবাবু একটু দূরে দাঁড়িয়ে পড়েছেন, কি করে দেখবো। তারপরে দেখছেন একটা হাঁড়ি রাবড়ি নিয়ে ঠাকুর বেরোলেন, বেরিয়ে বাড়ির দিকে হাঁটছেন। তো রোহিণীবাবুও বাড়ির দিকে হাঁটছেন। তারপরে দেখলেন যে না, বাড়িতে ঢুকলো না, বাড়ি ছাড়িয়ে রাস্তা দিয়ে সোজা যাচ্ছে। যেতে যেতে একটা ওই সব আবর্জনা ফেলে
একটু জংলা জায়গা মতন, আবর্জনা ফেলে সব, সেইখানে ঠাকুর চলে গেলেন, গিয়ে রাবড়ির হাঁড়িটাকে রেখে আবার ফিরে আসছেন। যখন ফিরে আসছেন, রোহিণীবাবু দৌড় মেরে বাড়িতে এসে ঢুকেছেন। তো দেখতে পেয়ে যাবে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘরে গেছে। ঠাকুর এসছেন, ঠাকুরকে হাত মুখ ধুইয়ে দিয়েছেন, ঠাকুরের ঘরে বসেছেন। রোহিণীবাবু এসেছেন, ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করে বলছেন, একটা বড় অন্যায় করেছি। বলছে কি অন্যায়? বলে আমি আসছিলাম, আপনি দেখলাম আপনি ওই মিষ্টির দোকানে ঢুকলেন, তারপরে একটা হাঁড়ি নিয়ে বাইরে গেলেন, আমি পিছন পিছন আপনার আসলাম, আইসা দেখলাম আপনি ওই আবর্জনার ওইখানে স্তূপে গেলেন, ওইখানে হাঁড়িটা রাখলেন, রাইখে যখন পিছন ফিরলেন আমি দৌড়াই, আপনি যেন দেখতে না পান, আরে ঠাকুর তো সবই জানে, আপনি যাতে দেখতে না পান আমি দৌড়াইয়া ঘরে ঢুকিয়া গেছি। ঠাকুর বলল যে না, ওই আত্মাটা রাত্রিবেলা ঘুমাইতে দেয় না, বড় উৎপাত করে, আর খালি রাবড়ি খাইবো এই কয়। আত্মাটা? হ্যাঁ, খালি রাবড়ি খাইতে চায়, একটুও ঘুমাইতে দেয় না। ওই ওরে রাবড়ি দিয়ে আসলাম। বললো আপনি পয়সা পেলেন কোথায়? বলছে না, 2 আনা কত পয়সা দোকানে বাকি আছে, এইটা কাল দিয়ে আইসেন, বাকিতে আনছি। তো বলছে রাবড়ি আত্মা পেয়েছে? বলে রাবড়িটা হাঁড়িটা রাখনের সাথে সাথেই একটা ছায়া আসলো। ঠাকুর বলছেন একটা ছায়া আসলো, আর আমি পিছন ফিরতেই চপ 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 করে আওয়াজ হচ্ছে, তার মানে খাচ্ছে। তারপরেই বলছেন আপনি দেখে আসতে পারেন, তো পরীক্ষা করতে হবে তো। উনি হ্যারিকেন নিয়ে বেরিয়েছেন, বেরিয়ে ওইখানে গিয়েছেন, গিয়ে দেখছেন যে ওই যে অত বড় রাবড়ির হাঁড়িটা একদম পরিষ্কার চাটা, এতটুকু রাবড়ির কিচ্ছু লেশ মাত্র নেই। তো উনি ফিরে এসে ঠাকুরকে বললেন যে কিচ্ছু নাই, সব খাইছে। তারপর দিন থেকে আর কোনো উৎপাত নাই। এইরকম দেখো, এটা আমি বলছিলাম যে ঠাকুরের ভক্ত কি অবিশ্বাস ঠাকুরের ওপরে। দেখা করতে বউ বলছেন, ওনারা নিমন্ত্রণ করছেন, কিন্তু ওনার মধ্যে কোনো তার বিন্দুমাত্র নেই, অনুভূতি নেই যে ঠাকুরের কাছে যাব। কিন্তু যেদিন উনি গেলেন, ওই যে সোডার বোতল ভেঙে গেল, ওই যে সব ভিজে গেল, বিছানার চাদর আর হলো না, মতিবাবু পেলেন না, এসে দেখছেন উনি দরজার কাছে এসেছেন, খালি স্ত্রীকে ডাকবেন, স্ত্রী দরজা খুলে 2টো চাদর নিয়ে হাজির। এই যে ওনার বিশ্বাস শুরু হলো, যে এটা কি করে সম্ভব, এটা উনি ছাড়া এটা তো সম্ভব নয়, ওনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। স্ত্রী কি করে শুনছে যে আমি স্ত্রীকে বাইরে থেকে বলছি, আমি তো আসিই না, আমি তো এই মাত্র আসলাম। তারপরে দেখো ওনার সঙ্গে রওনা হলেন, এই যে পরীক্ষা করলেন, নাম পাওয়ার পরে যে আজকেই পরীক্ষা করব চোখ বন্ধ করে, নামে যে সব হয়, এই যে বলেছেন নামে সব হয়, সত্যিই তো সব হয়। চোখ বন্ধ করে যেখানে গিয়ে পড়লেন বাধা পেয়ে, ছাত্রেরই বাড়ির দরজার সামনে যে সিঁড়ি, সেই সিঁড়িতে ঘরে ঢোকার যে সিঁড়ি তার ওপরে পড়েছে, চলে তো গেছে। নাম করতে করতে নামের শক্তিতে সেখানে তো পৌঁছে গেছে, ঠাকুর তো পৌঁছে নিয়ে গেছেন ওইখানে। তারপরে ওনার সঙ্গে এলেন কাশিতে থাকবেন বলে, এসে হাজির হলেন কোথায়? মুজফ্ফরপুরে এসে 2-3 মাস থাকবেন বললেন, সেখানে থাকলেন 6 বছর। আরো অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে মুজফ্ফরপুরের, সেটা পরে বলা যাবে। তো দেখো ঠাকুরের কি লীলা, ভক্তকে কিভাবে ভক্তর সঙ্গে, ভক্তকে নিয়ে তার নানান রকম লীলা বলো, নানান রকম ক্রিয়াকর্ম বলো, নানান রকম ভাবে ভক্তকে বুঝিয়ে দেওয়া বলো, সেটা উনি করেছেন। সবার সঙ্গেই তাই। দাদা আজকের জন্য জয় রাম।